সাংবাদিকদের যে দায়িত্ব পালন, সেই দায়িত্ব পালনে একটা পরিবেশ একরকম। আজকের দিনে সেই পরিবেশটি নেই, যার একটি মূল কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া। কিন্তু তখনকার দিনে কিন্তু এই সোশ্যাল মিডিয়ার জন্য আমি এই কথাটি বলছি এই কারণে, আপনারা শুনেছেন এমন একটি সময় ছিল যখন সাংবাদিক যারা, তারা যদি সত্য কথা বলতে চাইতেন, তারা কিন্তু নিজ নামে পত্রিকায় হতে পারে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা নির্ভীক, যারা সত্যের প্রতি অবিচল এবং যারা প্রতিবাদী, এসবগুলি কথা কেন আখতারুল আলমের উপর প্রযোজ্য, তাদের জন্য সংবাদপত্রে নিজ নামে লেখা অত্যন্ত রিস্কি ব্যাপার। শুনেছেন একটু আগে তিনি লিখতেন লুব্ধ কিন্তু একটি মহাজগতিক নক্ষত্রের, এবং বলা হয়ে থাকে যে আউটার স্পেসে, এই সৌরজগতে যত তারা রয়েছে তার মধ্যে সবচেয়ে উজ্জ্বল যে তারকাটি, তার নাম হচ্ছিল, সেই নামটি তিনি বেছে নিয়েছিলেন, অথবা হয়তো কেউ তাকে প্রস্তাব করেছিলেন, সেই সত্যটি আমার জানি। প্রশ্নটি সেখানে নয়, প্রশ্নটি হচ্ছে লুব্ধ নামটি নেওয়ার যে একটা চ্যালেঞ্জ, সেটাই সেই চ্যালেঞ্জটি কিন্তু আখতারুল আলম গ্রহণ করেছিলেন, সাহসিকতার সঙ্গে গ্রহণ করেছিলেন, সঠিকভাবে। এটাই হচ্ছে পথ। আমরা আলোচনায় শুনেছি কিছুক্ষণ আগে এই প্রসঙ্গে আরো অনেকেই ছদ্মনাম বলা হচ্ছে, ছদ্মনাম, যেমন খন্দকার আব্দুল হামিদের কথা বলা হয়েছে, তিনি স্পষ্ট ভাষী নামে দিতেন। আমরা ছোটবেলায় আরেকটি নাম আমরা অনেক শুনেছি, সে নামটি ছিল বিমল রায়, ভীমরুল নাম। আজকের নতুন প্রজন্ম হয়তো সেগুলো জানবে। এরকম আরো অনেক উদাহরণ আমি দিতে পারবো, এই বিস্তৃত ব্যাখ্যায় আমি যাব না, মূল বক্তব্যে আমি। রংপুরের মিঠা 1939 সাল লুব্ধ নক্ষত্রে জন্ম হয়েছিল একটি অজপাড়া। পরবর্তী জীবনে তিনি প্রমাণ করেছিলেন সেই অজপাড়া গায়ের সেই সন্তান। তিনি শুধু সংবাদপত্র জগতে নয়, তিনি ডিপ্লোমেসির জগতে তিনি একটি তারকা হয়ে উঠেছেন। লেখাপড়া করেছিলেন সেই গ্রামেই, কিন্তু প্রথমে প্রাথমিক বিদ্যালয়, নামটি ছিল বলদীপুকুর প্রাইমারি স্কুল। পরবর্তীতে রানীপুকুর হাই স্কুল এবং রংপুর কারমাইকেল কলেজ। পরে চলে এসেছিলেন রাজধানী ঢাকায়, এবং এটা ভাবলে অবাকই লাগে, তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জার্নালিজম ডিপার্টমেন্ট খোলা হয়েছিল, সেই ডিপার্টমেন্টের প্রথম বর্ষের, অর্থাৎ
তিনি প্রথম থেকেই এই পেশাকে তিনি আন্তরিকভাবে গ্রহণ করেছিলেন এবং এই যে বাংলাদেশি যে সাংবাদিক যারা গড়ে উঠেছেন তাদের মধ্যে আনুষ্ঠানিকভাবে একটা প্রসেসের ভেতর দিয়ে, ট্রেনিং এর ভেতর দিয়ে যারা গড়ে উঠেছিলেন তাদের মধ্যে তিনি ছিলেন। প্রথমে ছিলেন তিনি একটি পত্রিকার সাথে সংযুক্ত। আজকের প্রেক্ষিতে সেই পত্রিকাটির নামটি বলতে গেলে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা হতে পারে, কিন্তু তখনকার দিনে এই পত্রিকাটি ছিল কিন্তু একটি আমি আমি জনাব আমাদের প্রফেসর মাহবুবুল্লাহ সাহেবের সামনেই বলছি, কোন আঙ্গিকে বলছি, সঠিক হচ্ছে কি ব্যাঠিক হচ্ছে জানি না, কিন্তু এমন একটি সময় ছিল আজাদ পত্রিকাও কিন্তু ত্রিমুক্তির পত্রিকা হিসেবে পরবর্তীকালে হয়তো আমি এটা স্বীকার করি, পরবর্তীকালে হয়তো সে পত্রিকাটির বিবর্তন হয়েছে। এবং সেই আজাদ পত্রিকার 60-এর দশকে তখন তার কার্যকাল শুরু করেছিল এবং সেখান থেকে তিনি চলে যান মাসিক মোহাম্মদী পত্রিকা, ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তী যাত্রাপথ অনেক কঠিন, অনেক দুরূহ, ঘাত ও প্রতিঘাতের ভিতর দিয়ে থাকে। এখানে খোলাখুলি কথা বলি, একসময় তিনি পয়গাম পত্রিকার সঙ্গে, পয়গাম পত্রিকার আদ্যপান্ত আমি এখানে আলোচ করবো না, যারা বাংলাদেশের রাজনীতির ইতিহাস জানেন তারা অভিহিত রয়েছেন। আনন্দের কথা হচ্ছে এই, সেই পয়গাম পত্রিকার সঙ্গে কিন্তু তার ফলাফল হয়নি, সেটাই। এবং তিনি পরবর্তীতে আজাদ ফিরে এসেছেন। একজন বক্তা বলেছেন, আমি সেটা তিরুক্তি করছি, কারণ তিরুক্তি যদিও রেকমেন্ডেড নয়, তারপরে তিরুক্তি করছি এই কারণে যে প্রয়োজন হয় অনেক সময়। তিনি ছিলেন একজন প্রতিবাদী মানুষ। 1971 সালে পাক হানাদার বাহিনী যখন তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের উপরে 26শে মার্চের কালো রাতে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল, তখন অনেকেই প্রতিবাদ করেছিলেন, অনেকে প্রতিবাদের সাহস দেখাতে পারেননি। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তখন সেই স্বাধীনতার শক্তির পক্ষে দাঁড়িয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন এই আক্তার, যে কারণে তাকে ক্যান্টনমেন্টে বন্দী করে। কাজে তার যে চরিত্র, সেই চরিত্র কিন্তু কোনোদিন কেউ বলতে পারবে না সেটা আপোষকামী চরিত্র। সাংবাদিকদের নিয়ে অনেক আলোচনা হয়, অনেক বিখ্যাত সাংবাদিকদের নিয়ে তাদের জীবনের বিভিন্ন সময়ের ভূমিকা নিয়ে অনেক কথা আলোচিত হয়, কিন্তু আখতারুল আলম কিন্তু ছিলেন স্বাধীনতার পক্ষের শক্তি। এবং আমি বিশ্বাস করি স্বাধীনতার পক্ষে গিয়েছিলেন কি কারণে? প্রতিবাদের, অন্যায়। পরবর্তীতে তিনি তার কর্মজীবনে ইত্তেফাক পত্রিকার সঙ্গে সংযুক্ত হন উপদেষ্টা সম্পাদক হিসেবে, এবং তার সাংবাদিকতা এক অবিস্মরণীয় পর্যায়ে এবং প্রাজ্ঞ পর্যায়ে উপনীত হয়। এর পরবর্তী যে জীবন প্রবাহ সেটা আমি খুব সংক্ষেপে বলবো, বক্তব্য দীর্ঘ করব না। 1971 তার ভূমিকার কথা উল্লেখ করেছি।
সরাসরি প্রতিবাদ করে পাক সৈনিকদের হাতে বন্দী হয়েছিলেন। পরবর্তীতে তিনি ইত্তেফাকে যখন লেখা শুরু করেন, আমি একটু আগেই বলেছি লুব্ধক নামে, সত্য নাম তিনি নিয়েছিলেন প্রতিবাদের একটি কৌশল হিসেবে। এবং তার লেখার যে বৈশিষ্ট্য এবং দৃষ্টিভঙ্গি, তার যে চারিত্রিক দৃঢ়তা, তার যে চিন্তাধারা, ভাব ধারণা, যে সম্বন্ধে প্রফেসর মাহবুবুল্লাহ চৌধুরী তার বক্তব্যে উল্লেখ করেছেন। কেউ কেউ বলেন তার লেখাগুলো ছিল সামাজিক এবং রাজনীতির বাস্তবতা, এটা তার লেখনীর মাধ্যমে তিনি প্রকাশ। এবং যে শব্দটি ব্যবহার করা হয় তার লেখা সম্বন্ধে বলা হয় তিনি ছিলেন একজন উদারচেতা লেখক এবং তিনি ছিলেন একজন প্র্যাগম্যাটিক লেখক, অর্থাৎ বাস্তব থেকে। আমি তার জীবনের যে দীর্ঘ ঘটনাগুলো, সেগুলো নিয়ে অনেক বিস্তৃত আলোচনা হয়তো আজকে করতে পারবো না সময়ের অভাবে। এখানে অনেকে বক্তব্য রেখেছেন, চমৎকার বক্তব্য, এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে প্রায় প্রত্যেক বক্তা ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে। আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, বক্তাদের প্রতি। এবং অনেকে কিছু প্রশ্ন তুলেছেন যেটা যুক্তিসঙ্গত। আজকে জনাব আখতারুল আলমের যে মৃত্যুবার্ষিকী 2010-এর পরে, আজকে 2026, আমি আমার অক্ষমতা ক্ষমা করবেন, আমি কিন্তু আজকে প্রথম তার মৃত্যুবার্ষিকী 16 বছর। আমি জানি না এর আগে কতবার তার মৃত্যুবার্ষিকী কোথায় কখন পালিত হয়েছে বা কবে পালিত হয়েছে, আমাকে ক্ষমা করবেন, হয়তো আমার অজ্ঞতার জন্য ক্ষমা করবেন, আমি জানি না। কিন্তু আমি তো একেবারে একজন এমন মানুষ নয় যে বাংলাদেশের খোঁজ খবর রাখি না, পত্রিকা পড়ি না। যদি কিছু আলোচনা হতো তার জীবনী নিয়ে, হয়তো আমরা জানতাম, আমরা হয়তো অংশগ্রহণ করতাম, অথবা আমরা শ্রদ্ধা জানানোর জন্য আসতাম, কিন্তু সেরকম কিছু। আমি আজকে যারা উদ্যোক্তা তাদের প্রতি প্রফেসর মাহবুবুল্লাহ উল্লেখ করেছি। আমি দুটি বিষয়ে, একটি হচ্ছে কূটনৈতিক দক্ষতা। অনেকে অবাক হয়ে প্রশ্ন করছেন 92 সালে, অনেকে বলেন 93 সালে আমি সঠিক সাহায্য নিরূপণ করতে পারিনি। তিনি বাহরাইনে রাষ্ট্রদূত নিয়োগপ্রাপ্ত হয়েছিল। একজন বক্তা বলেছেন সে সময় তিনি বাহরাইনে গিয়ে তার আতিথেয়তার একজন সাংবাদিককে হঠাৎ করে একজন অ্যাম্বাসেডর নিয়োগ করা হয় কেন, এটা আমরা একটু গভীরে চিন্তা করে বুঝতে পারি। তার যে ক্ষুরধার লেখনী, সেই লেখনীতে কিন্তু শুধুমাত্র দেশের অভ্যন্তরের রাজনীতি নয়, বিশ্বের যে রাজনীতি, তার চরিত্রের হিসাব আমরা কিন্তু, এবং ভূরাজনীতি, সমাজতত্ত্ব এবং আন্তর্জাতিক সম্পর্ক, এই বিষয়গুলো নিয়ে নিয়মিত ভাবে। এবং তাকে যখন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হয়, সে সময়টা আপনারা বুঝতে পারছেন কারা করেছিলেন, কে করেছিলেন, কি কারণে করেছিলেন। যদি আপনারা সময়ের পরিধিটা বিবেচনা করেন
তাহলেই বুঝতে পারবেন 93 থেকে 96 তার এই যে দক্ষতা, তার সাংবাদিকতার বাইরে তার স্বীকৃতি কিন্তু দেওয়া হয়েছিল তাকে রাষ্ট্রদূতের পদমর্যাদা। এবং আমি সেই সময় যেহেতু সরকারের সঙ্গে আমি কিছুটা হলেও জড়িত ছিলাম, আমি গর্বের সঙ্গে বলতে পারি যে তার সেই দায়িত্ব তিনি সফল করেন। তিনি কিন্তু তার লেখনী দিয়ে আন্তর্জাতিক বিষয়াবলী, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, বিশ্ব ভূমণ্ডলের যে ডিপ্লোমেসি বা কূটনীতি এবং পাশাপাশি বৈশ্বিক অর্থনীতি, সেসব কিছু ফুলধার লেখনী তিনি মানুষের জন্য তুলে ধরেছেন। তার এই যে গুণাবলী, সেই গুণাবলী কিন্তু সব সাংবাদিকের থাকে। আমি বক্তব্য শেষ করব আরেকটি বিষয়, যেটা ব্যাখ্যা করেছেন প্রফেসর আহমদুল্লাহ। তিনি কিন্তু একজন বিখ্যাত লেখক ছিলেন। তার রচিত বইয়ের সংখ্যা এবং অনুদিত বইয়ের সংখ্যা সর্বমোট আমি যতদূর জেনেছি 33, এবং প্রত্যেকটি কিন্তু গবেষণা ধর্মী। বাংলাদেশের প্রখ্যাত প্রকাশকরা তারা সেই বই। আমি আজকে এই স্বল্প পরিসরে আমরা তাকে স্মরণ করেছি। আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব তিনি যেন তার আত্মার উপরে শান্তি বর্ষণ করেন। এবং আমি এটাও বিশ্বাস করব যে আমরা বাংলাদেশে আমরা যেন গুণী লোককে যথার্থ সম্মান আমরা দিতে পারি। কেননা গুণী লোককে সম্মান দেবে, গুণী লোক সম্মানিত হবেন সেটা তো বলাই হবে। আমরা কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা নিজেরাও সম্মান এবং বাংলাদেশ একটি গর্বিত জাতি হিসেবে করি।